এই অসাধু কর্মকর্তার সিন্ডিকেট কিন্তু আজকে আমাদেরকে সব জায়গায় আটকায় রাখছে। আমরা বারবার বলছি যে ফুল ডিজিটাল, হাতের ছোঁয়া থাকবে না। দর্শক, ৭১ পডকাস্টে আপনাদের স্বাগতম। আমাদের নিয়মিত যে বুলেটিন হয় ৭১ টিভিতে, সেখানে আমরা সংবাদের ভিতরে অনেক কথাই দেখাতে পারি না বা অথবা বলতে পারি না। সেই না দেখানো কথাগুলো বিস্তারিতভাবে আমরা তুলে ধরছি ৭১ পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের প্রেসিডেন্ট ডক্টর আলী আফজল। আমরা এখন শুনবো তার কাছে আবাসন খাতের সম্ভাবনা এবং সমস্যাগুলো নিয়ে এবং সে থেকে উত্তরণের উপায় কী। আপনার কাছে আমরা শুনতে চাই, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান কতটুকু? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলতে চাই, দেখুন, বাংলাদেশের না, সারা দুনিয়ার মানুষেরই এসেনশিয়াল নিডস আছে। 5টা বিষয় যেটা মানুষের এসেনশিয়াল নিডস: অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। তো এসেনশিয়াল নিডসের একটা কিন্তু হচ্ছে আবাসন। 18 কোটি মানুষের খাদ্য দেওয়ার দায়িত্ব যেমন সরকারের রয়েছে, একই সাথে এই 18 কোটি মানুষের আবাসন দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে। তো এই আবাসন সেক্টরটা দীর্ঘদিন নেগলেক্টেড রয়েছে। আমরা এই সেক্টর, যদি আপনি বলেছেন যে কন্ট্রিবিউশন কী আছে, এই আবাসন সেক্টর প্রাইভেট সেক্টর বাংলাদেশের জিডিপিতে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 14% উপরে আমরা কন্ট্রিবিউট করে থাকি। যদি বলেন যে ট্যাক্স ব্যাটের মাধ্যমে আমরা সরাসরি প্রায় 60,000 কোটি টাকার প্লাস মাইনাস আমাদের কাছে গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স পায়। এই সেক্টরে প্রায় 40 লক্ষ মানুষ কর্মরত রয়েছে। এই সেক্টরের মাধ্যমে, অর্থাৎ আমাদের প্লট ফ্ল্যাট সেলের মাধ্যমে দেশের বাইরের থেকে প্রায় 20 থেকে 21% রেমিটেন্স, যেটা 100% রেমিটেন্সের 20 থেকে মানে 5 ভাগে 1 ভাগ রেমিটেন্স কিন্তু আমাদের মাধ্যমে দেশে ঢুকে। তো এটা একটা বিশাল সেক্টর, আবাসন সেক্টর। কিন্তু লম্বা সময় ধরে আসলে গভর্নমেন্টের নীতি সহায়তা এবং রিহাবেরও আসলে দুর্বল নেতৃত্বের কারণে, আপনি জানেন যে লম্বা সময় রিহাবে কিন্তু নির্বাচিত কোনো কমিটি ছিল না। শুধু রিহাব না, আসলে বিগত স্বৈরাচারী সরকার যিনি পালিয়ে গেছে, তারা আসলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। ব্যাংকিং, নন ব্যাংকিং সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পাবলিক প্রাইভেট সমস্ত ইনস্টিটিউট ধ্বংস হয়েছে। ইভেন ছোট্ট ছোট ট্রেড বডি, সেগুলোও কিন্তু ধ্বংস হয়েছে। যার জন্য বলেছিলাম যে রিহাবও তার একটা। এই রিহাবে কিন্তু দীর্ঘ লম্বা সময় ইলেকশন হয়নি, পকেট কমিটি ছিল। ফলে রিহাব মেম্বারদের, আবাসন ব্যবসা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা এই চেয়ারটিকে ব্যক্তির সাথে ব্যবহার করে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, এই কাজই করেছেন। আপনি জানেন যে আমি বেসিক্যালি একজন কৃষি বিজ্ঞানী। এই দায়িত্বে আসছি মাত্র আমার 2 মাস 10 দিন আজকে হলো। আমরা চেষ্টা করছি যে এই রিহাব সেক্টরের যে সমস্যাগুলো আছে এভাবে কীভাবে অ্যাড্রেস করা যায়। এটা আমি আগেই বলেছি, খুব বিশাল সেক্টর। রাষ্ট্রের অনেকগুলো কন্ট্রিবিউশন আমরা করে থাকি। আমরা বাজেট শুধু নয়, বাজেটের আগেই সরকারকে অনেকগুলো বিষয় আমরা বলার চেষ্টা করেছি। আপনি দেখেন বৈশ্বিক যে যুদ্ধটা হলো, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের সময় কিন্তু বাংলাদেশে অধিকাংশ পণ্যেরই দাম বেড়েছে। তেলের দাম সরকার কিন্তু রাষ্ট্রীয়ভাবেই কন্ট্রোল করে দামটা বাড়তে দেননি, সহনীয় পর্যায়ে রেখেছেন। এপ্রিল পর্যন্ত দাম বাড়ানো হয়নি। আবাসনটা এসেনশিয়াল সেক্টর। সরকার চাইলে কিন্তু সিমেন্ট, রড থেকে শুরু করে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দামটা সবসময় রাখতে পারতেন। কীভাবে হয়তো বলতে পারেন, সেটা হচ্ছে যে রাষ্ট্র যেভাবে ভ্যাট, ট্যাক্স, এসডি, এটি এগুলো যদি সমন্বয় করে কিন্তু চাইলে যে ঠিক আছে আবাসন সেক্টরে যাতে প্রভাব না পড়ে, ভাই আপনারা দামটা বাড়ায়েন না, আমরা আপনাদের ট্যাক্স ভ্যাট কিছু রিবেট দিচ্ছি ওই সময়ের জন্য, নট লং টার্ম, শর্ট টার্ম দিতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। ফলে আমরা হিসাব করে দেখলাম যে বাজেটের আগেই যুদ্ধের প্রভাবে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বেড়েছে গড়ে প্রায় 31%। সেটা নিয়ে আমরা গভর্নমেন্টের দেন দর করতেছিলাম যে এটা কীভাবে অ্যাডজাস্ট করা যায়, নাহলে তো এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। আমরা বলেছিলাম অ্যাটলিস্ট যেন এই সাপোর্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, অর্থাৎ সিমেন্ট, রড থেকে শুরু করে এগুলোর জন্য ট্যাক্স প্যাট নতুন করে না বাড়ানো হয়, তাহলে অ্যাটলিস্ট এটা সহনীয় অবস্থা থাকবে। দুর্ভাগ্য বাজারে দেখলাম যে প্রত্যেকটারই আবার নতুন করে কিছু কিছু বেড়েছে। প্রভাব কী পড়তে পারে অর্থনীতি এবং আমাদের যারা আবাসন কিনবে তাদের জন্য? জি, তো এটা দাম বেড়েছে। তো সেটাও আমরা দেখলাম প্রায় যদি সবগুলো অ্যাভারেজ করি তাও 10-11%। তাহলে 31 আর 11 যদি হয় তাহলে 42%, কিন্তু 42 থেকে 44-45% অলরেডি কিন্তু কনস্ট্রাকশন খরচ আমার বেড়ে গিয়েছে। এখন আপনি বলছেন প্রভাব, আপনি দেখেন এর প্রভাব কিন্তু ডাইরেক্টলি কাস্টমার উপরে যাবে। আমরা গুটিকা আবাসন ব্যবসায়ী বিষয়টি আমাদের উপরে যাবে তা না, গোটা রাষ্ট্রের উপরে যাবে।
আজকে মধ্যস্বত্ব মধ্যম আয়ের মানুষ যারা আছেন এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের কিন্তু এই যে একটা মাথা গোঁজার ঠাঁই, এটা কিন্তু তার একটা এসেনশিয়াল নিডস। প্রত্যেকটা মানুষ, আপনি সাংবাদিক বলেন, সরকারি কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন, তার একটা মাথা গোঁজার ঠাঁই। দিন শেষে হিসাব করে যে আমার একটা মাথা গোঁজাটা লাগবেই। ইভেন একদম সিলি এক্সাম্পল, আপনি আবার ছেলের বিয়ে দেখলেও কিন্তু বলবে, ভাই আপনার বাসা কোথায়? অমুক জায়গা। বাসাটা কি আপনার নিজের না বাসাটা আপনার ভাড়া? কোশ্চেন করে না? তার মানে একটা বাসা, আমি বলছি না সেকেন্ড থার্ড বাসা, একটা বাসা বা একটা বাড়ি প্রত্যেকটা মানুষের কিন্তু এসেনশিয়াল নিডস। এটা রাষ্ট্রকে ভাবতে হবে। তো এই মানুষগুলো, মধ্যম আয়ের এবং নিম্ন মানুষগুলো কিন্তু এই ক্রয় ক্ষমতা যখন বেড়ে যাবে, কথার কথা যে ফ্ল্যাটটি আমি আগে মিরপুরে 6,000 টাকা সেল করতাম, সেটা কিন্তু এখন 10,000 টাকা সেল করতে হবে। তো এই যে দাম বেড়ে গেলো 42%, আপনি ওই 6,000-এর উপর 42% যোগ করেন, লাভ না কিন্তু এই 42% বাড়ার কারণে দাম বেড়ে যায় 10,000 হবে। আমি ব্যবসায়ী বা মেম্বার যারা আছেন তারা তো তার নিজের টাকা খরচ করে লস দিয়ে ব্যবসা করবে না। হ্যাঁ, আমরা নামতে নামতে হয়তো লাভ না করলাম, এই পর্যায়ে নামতে পারবো, কিন্তু লস তো করতে পারবে না। তাহলে আলটিমেটলি দামটা কিন্তু পড়কার ওই মধ্যম আয়ের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, উচ্চ আয়ের বা যারা ব্ল্যাক মানি হোয়াইট মানি চুরি করে ডাকাতি করে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের আমি বলবো যে মোর দ্যান 96-7% মানুষ তো হলো মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ। 1% 2% মানুষের আয়ের হয়তো খবর ওরা যায় না, সেটা ডিফারেন্ট। এই যে আবাসন যেটা স্বপ্ন ছিল, ঠিকানার একটা স্বপ্ন ছিল, সে স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে, স্বপ্ন কিন্তু আর বাস্তবায়ন হবে না কখনোই। আমরা যেটা শুনলাম যে বাজেটে যারা জমির মালিক, তারা রিয়েল এস্টেট যারা কাজ করে তাদের কাছে যদি জমি দিয়ে থাকে এবং সেই জমির বিপরীতে যদি ফ্ল্যাট পায়, সেটার উপর আবার 15% তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো সব মিলিয়ে একটা ফ্ল্যাটে পার স্কোয়ার ফিটে কত করে দাম বাড়তে পারে যদি একটু বলেন। রাষ্ট্র বলতেছে এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা ক্যাপিটাল ট্যাক্স। আমরা যখন এখন যে ডেভেলপের কাজটা করি, কারণ আপনি একজন সাংবাদিক, সৎ সাংবাদিক, সারা জীবনে অর্জন দিয়ে হয়তো আপনি পূর্বাঞ্চলে একটা 5 কাঠার প্লট পেয়েছেন বা উত্তরে একটা প্লট পেয়েছেন, আপনি ডেভেলপার কখন আসবেন? আপনার টাকা নাই বলে তো, আপনার টাকা লাগলে নিজেই বাড়ি করতেন, তাহলে আপনি আসলেন ডেভেলপের কাছে। ডেভেলপের কথার কথা আমি এক্সাম্পল বলতেছি, 1 কোটি আপনার সাইনি মানে দিল, তো এখানে কিন্তু 15% ট্যাক্স অলরেডি আছে। অর্থাৎ আপনার 1 কোটির থেকে 15 লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে। এটাও আমরা কিন্তু মেনে নিয়েছি, অভ্যস্ত হয়ে গেছি, কারণ এটা আপনি টাকাটা পাইছেন, পাওয়ার থেকে দিলেন। এখন আসেন, এবার যেটা দিয়েছে, আপনি তো অলরেডি ক্যাপিটাল গেইন করেন, লস করেছেন। 5 কাঠা যদি ডেভেলপারকে দেওয়া মানে কি, আপনার 2.5 কাঠা কিন্তু ডেভেলপে চলে গেছে, আপনার আছে 2.5 কাঠা, তার উপরে ভাগে পাচ্ছেন ধরুন 20টা ফ্ল্যাট, কথার কথা 20টা ফ্ল্যাট হলো, আপনি পাচ্ছেন হলো 10টা। এই 10টার দাম যদি 1 কোটি, যদি বলতে কেন, বিক্রি তো আপনি করছেন না, আপনি হয়তো নিজে বাস করবেন, ভাড়া দিবেন বা ছেলে মেয়েকে ভাগ করে দিবেন, আপনি কিন্তু বিক্রি করেন নাই, আপনার তো টাকা নাই। তো এই 10টার দাম সরকার ধরবে 10 কোটি টাকা, ধরে বলবে কি যে আপনাকে 15% মানে 1.5 কোটি টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে সরকার কি আপনার কাছ থেকে আপনার ফ্ল্যাট বিক্রি করে ওই ব্রিটিশদের মতো আর কি জোর করে পিটায় গিয়ে সম্পদ বিক্রি করে একটা ট্যাক্স দেবে? আপনি ট্যাক্স দেবেন কোথায়? আপনার তো টাকা নেই। আপনার হাতে 1.5 কোটি টাকা থাকলে তো আপনি তো আমার কাছে আসতেন না, আপনি 1.5 কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি করে নিজেরই থাকা যায় নাই বলে তো আমার কাছে আসছেন, তাহলে আপনি দেবেন কোথেকে? তাহলে আপনাকে আপনার অংশ বিক্রি করে টাকা দিতে হবে, এলে একটা। এখন আসেন যেটা হতে পারে যে পাবলিকের, এটা তো বলতে পারেন যে অনেকেই প্রশ্ন হয়, এটা তো ল্যান্ড ওনারের ব্যাপার, কয়েকজন মানুষের, তা জনগণের তো ক্ষতি হবে না? হ্যাঁ, জনগণের ক্ষতি হবে। কীভাবে? প্রথমত এখন 2টা সিদ্ধান্ত হতে পারে ল্যান্ড ওনারের। একটা হচ্ছে আমাদের টাকা নাই, 1.5 কোটি টাকা দিয়ে সম্পদ এমনি অর্ধেক চলে যাবে, আবার ফ্ল্যাটেরও অর্ধেক চলে যাবে, দরকার নেই, আমি দিবই না, এটা টিন শেড করে আবার থাকবো, আমার ছেলে মেয়েরা যদি পারে কোন বাড়ি করে নেবে, তাহলে কি ডেভেলপমেন্ট সেক্টরটা স্থবির হয়ে যাবে। এক আর একটা সিনারিও হতে পারে, উনি হয়তো এসে বলবে ডেভেলপারে, ভাই আমার তো কিছু বুঝিস না, এই ট্যাক্সও বুঝি না, ভ্যাটও বুঝি না, এই সব আপনার, আপনি এখন আমার কী দিবেন করেন। তখন ডেভেলপার নেগোশিয়েট করে একটা কিছু করলো, তাহলে আলটিমেট ডেভেলপার তো লস করবে না। তখন ওই যে আবার এক হলো যে অ্যাকচুয়ালি ফের দাম তো বাড়ছে, ওইটার কারণে কিন্তু আবার দাম বাড়বে। তাহলে যদি 50% দাম বেড়ে দেয়, তাহলে আপনি যে ফ্ল্যাটটা মিরপুরে 6,000-এ পাইতেন, সেটা কিন্তু এখন 10,000 কিন্তু কস্টিং হয়ে যাবে। সো আলটিমেটলি যারা আমি বলছিলাম যে এই যে সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের, মধ্যম আয়ের মানুষের আবাসন স্বপ্নই থেকে যাবে, অধরাই থেকে যাবে। সরকার বিভিন্ন শিল্প গ্রুপকে বা বিভিন্ন শিল্প খাতকে উৎসাহিত করার জন্য স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে এবং বিভিন্ন তহবিলও থাকে। আপনাদের রিয়েল এস্টেট খাতের জন্য হাউস বিল্ডিং কর্পোরেশন নামে একটা সংস্থা করেছে সরকার। আপনার ব্যাংকিং খাত এবং হাউস বিল্ডিং কর্পোরেশন থেকে আপনারা অথবা আপনাদের যারা গ্রাহক, তারা কী রকমের সুবিধা পেয়ে থাকেন? আমাদের প্রাইভেট সেক্টরে এখন 1,809 জন রেজিস্টার্ড মেম্বার রেহাবের,
এর বাইরে নন মেম্বার এই আবাসন ব্যবসা করে সারা বাংলাদেশে অনেক আছে, সংখ্যা 5,000 উপরে হবে বা 10,000 কাছাকাছি হতে পারে, ছোটোখাটো মিলে আর কি। ইনফ্যাক্ট রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কোনো আর্থিক এবং ফিনান্সিয়াল সাপোর্ট পাই না। তো যখন রাষ্ট্র 60,000 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ 7% ডিক্লেয়ার করলো, আমরা সাথে সাথেই কিন্তু বাংলাদেশের গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছি, গেছি যে এর মধ্যে আমরা আছি কিনা আবাসন। মনে হচ্ছে না, আবাসন নাই। তার মানে আমি বললাম রাষ্ট্রের কাছে কি আবাসনের কোনো গুরুত্ব নেই, আবাসনের দরকার নেই। আপনি বলেন 14%, 15%, 16% ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করা সম্ভব? এখন তো কম্পিটিটিভ মার্কেট, গ্লোবাল, সারা দুনিয়া এখন একটা গ্লোবাল ভিলেজ, হাতের মুঠার মধ্যে, একটা মোবাইলের মধ্যে সারা পৃথিবী আছে, কিন্তু এভরিবডি নোজ। তো এখন আমাদের জিপিএনপি তো 15% হয় না, তো আমি ব্যাংকের ইন্টারেস্ট 16% দেবো কীভাবে? তো 16% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করা সম্ভব না। এরপর আসেন যে আবাসন তো আসলে ব্যবসা না। আবাসনে আবারও বলি, আপনার এসেনশিয়াল নিডস। রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার রাষ্ট্রের কৃষকদেরকে সাপোর্ট দিচ্ছে, কৃষি এবং খাদ্যে সাপোর্ট দেবে। কৃষি খাদ্য যেমন এসেনশিয়াল একটা নিডস মানুষের, আবাসনে কিন্তু এটা এসেনশিয়াল নিডস মানুষের। আপনি মনে রাখবেন যে এই দুইটা সেক্টরকেই সাপোর্ট দিতে হবে। আমার গভর্নর মহোদয়কে বললাম যে আপনি হোয়াই নট এটা দিলেন না কেন আপনারা? ওনারা বলছেন যে রুগ্ন শিল্প, আধা রুগ্ন শিল্প, তাদেরকে ডেভেলপ করার জন্য। কিন্তু আপনারা মিডিয়া করে ভালো জানেন যে রুগ্ন শিল্পকে সাপোর্ট অনেকবারই দেওয়া হয়েছে, রুগ্নই থাকে। কিন্তু আবাসন সেক্টরকে আপনি দেখেন, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি আবাসন সেক্টরে সফট লোন দেওয়া হয়। ইভেন অনেক দেশে, আমার পড়াশোনার সুবাদে অস্ট্রেলিয়াতে লম্বা সময় আমি ছিলাম, সেখানে দেখেছি কেউ যদি বাড়ি করার চিন্তা করে, উদ্যোগ নেয়, প্রথম বাড়ি করার সময় ওই আমলে বলছি, 96, 98 কথা বলছি, $10,000 এমনি দিয়ে দেয় যে তুমি বাড়ি করবা, সরকার খুশি হয়ে তোমার এটা ডোনেট করলো 10,000 টাকা, মানে উৎসাহিত করছে বাড়ি করার জন্য। সেকেন্ড বাড়ি করার সময় 7,000 দেয়, থার্ড বাড়ি করার সময় আর একটু কম দেয়, তারপরেটা দেয় না। তা আর আমার দেশে কি হচ্ছে, একই সাথে তাদের রিয়েল এস্টেট কোম্পানি যেটা, তাদেরকে 3%, 4% ইন্টারেস্টে হাউজিং তৈরি করতে টাকা দিয়ে দেয় সরকার। এরপরে কাস্টমার যারা কিনে এদেরকে 1%, 2%, তাও আবার 20 থেকে 25 বছর লম্বা কিস্তি। আচ্ছা, 20 থেকে 25 বছরের লম্বা কিস্তি প্লাস 1 থেকে 2% সার্ভিসও দেন। আমার বিশ্বাস যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে এই বাড়ি কেনার চিন্তা করে, তারা কিন্তু এটা বাদ দেবে যে না ঠিক আছে, এটা আমার মাথা কথার ঠাই তো সিস্টেমেটিক হতেই হচ্ছে, সরকার আমাকে দিচ্ছে। তো এইটা যদি না করেন তাহলে তো আলটিমেটলি দেশের এটার সাথে লিঙ্ক কিন্তু অনেক কিছু, করাপশন বন্ধ হওয়ার বিষয় আছে, অনেক কিছু আছে, এবং এই সেক্টরটাই ডেভেলপ হবে না। আর এটা মনে রাখবেন যে আবাসন সেক্টর বা রিয়েল এস্টেটে কিন্তু পৃথিবীর অনেক দেশেরই কিন্তু ইন্ডিকেটর। দেশটা ভালো আছে কি না সেটা বোঝার জন্য কিন্তু আবাসনকে বা রিয়েল এস্টেট সেক্টরটাকে কিন্তু দেখা হয়। যদি রিয়েল এস্টেট সেক্টর ভালো থাকে, ধরে নেওয়া হয় দেশটা ভালো চলছে, মানে এটা বুঝছেন কিনা? কারণ এসেনশিয়াল নিডস, আপনার খাদ্য যেমন আছে 3 বেলা খেতেই হবে, ভালো থাকেন খারাপ থাকেন আপনার খাবার কিনে খেতেই হবে। তো মানুষ একটা বাড়ি কিনে চিন্তা কখন করে? যখন তার অন্যান্য তার নিত্য প্রয়োজনীয়, সে যখন ভালো থাকে, হ্যাঁ ভালো থাকে, তখন সেটা বাড়ি কেনে, একটা ফ্ল্যাট কেনে। তাহলে বাড়ি কেনা, ফ্ল্যাট কেনার ব্যবসা যখন ভালো, ধরতে হবে যে দেশের মানুষ ভালো আছে। এটা কিন্তু সারা পৃথিবীতে একটা ইন্ডিকেটর। আমেরিকা যখন ধস নামলো আর্থিকভাবে বেশ আগে, 10-15 বছর আগে, তখন আমেরিকান গভর্নমেন্ট করলো কি $1 বিলিয়ন একটা ফান্ড ক্রিয়েট করলো 1% সার্ভিসের দিয়ে, রিয়েল এস্টেটে দিয়ে দিল, এবং আমেরিকা ধামধাম করে উঠে গেল। এই একই ধারায় কানাডা, ইউরোপ, তারপর অস্ট্রেলিয়া, পরবর্তী পর্যায়ে এসে দেখেন দুবাই, এখন কিন্তু সৌদি আরব একই স্টাইলে শুরু করেছে। এই রিয়েল এস্টেট দিয়েই তাদের দেশটাকে উঠে যাচ্ছে। আপনি সিঙ্গাপুর দেখেন এভাবে উঠেছে, মালয়েশিয়া দেখেন এভাবে উঠেছে। কিন্তু আমার দেশে বারবার বলার পরও কেন যেন রাষ্ট্র, হয় আমাদের ব্যর্থতা আমরা দিতে পারিনি, অথবা রাষ্ট্র কেন যেন বুঝেও বুঝছে না, আমি জানি না। অনেক বছর ধরে আপনারা সরকারকে বলছেন যে ড্যাপের একটা জটিলতা আছে আর ফান্ড নিয়ে একটু জটিলতা আছে, সেটা কি সমাধান হয়েছে বা সরকার কি বলছে আপনাদের? দেখুন, বর্তমান যে ড্যাপটা আছে এটা একটা ভুতুড়ে কারবার। আমি বলি যে এটা একটা অখাদ্য। অনেকে বলে যে ড্যাপ অনেক কষ্টের অর্জন। আমি বলি কষ্টের অর্জন না, এটার অনেক কষ্টের একটা আবর্জনা। এই ড্যাপ জাতির জন্য ক্ষতিকারক, আমার জন্য না। আমরা গুটিকায় আবাসন ব্যবসায়ী। আমি মাননীয় মন্ত্রীর সাথে বলেছি, যেখানে কতটা সুযোগ পেয়েছি আমি বলেছি, দেখেন আমি সকল ট্রেড বডি লিডার হিসেবে ডক্টর আলী আফজাল আসে নাই। আমি জাতির সাথে ন্যাশনের স্বার্থে, জাতির ন্যাশনের যে প্রয়োজন, আবাসন সেক্টর প্রয়োজন নিয়ে কথা বলতেছি আমি। আজকে দেখেন বাংলাদেশে 18 কোটি মানুষ, বাংলাদেশের পপুলেশন গ্রোথ কিন্তু এখনও পজিটিভ। আমি ধরে নিচ্ছি যদি এই গ্রোথটাই থাকে, যে বাড়লেও না কোনো না, বর্তমানে যে গ্রোথটা আছে, তাহলে হিসাব করে আমি দেখেছি, আমি নিজে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখলাম, 2050 সালে এই পপুলেশনটা হবে 25 কোটি, 2100 সালে এই পপুলেশন হবে
35 কোটি, কিন্তু বাংলাদেশের এরিয়া কি বাড়বে? বাড়বে না। তাহলে রাষ্ট্রকে দুইটা জায়গায় কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে, যে 35 কোটি মানুষের আবাসন দিতে হবে, আবার 35 কোটি মানুষের খাদ্যের সংস্থানও করতে হবে। এখন ড্যাপের যে বিধিমালা, যেটা ড্যাপ এবং পরবর্তী নির্মাণ বিধিমালা 2025 এবং ড্যাপ যেটা 23 সালে পাশ হলো 22 থেকে 35, যদিও ড্যাপটা ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে, কারণ বলা হয়েছে 5 বছর পর রিভিউ হবে। এক, দ্বিতীয় যে ড্যাপটা করা হলো সেই ড্যাপটা কিন্তু অলরেডি কেটে ছেড়ে ফেলা হয়েছে। এই যে 2100 সালে রাষ্ট্রকে তো লং টার্ম প্ল্যান করতে হবে। তো 2100 সালে এদেশের মানুষের কি হবে? আমি যদি দেশটাকে বাসযোগ্য করতে না পারি, তখন কিন্তু আমাদের নাতিপতি বড় জেনারেশন গালি দেবে যে আমাদের আগের জেনারেশন চরম ভুল করে দেশটাকে বাসের অযোগ্য করে রেখে গিয়েছে। তাহলে কি করতে হবে? ড্যাপ তো অনলি ফর ঢাকা, আমি বলেছি গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে। আমার ছোট্ট একটা ভূখণ্ড, 35 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাহলে রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে যে আমি গোটা দেশটাকে জোনিং করে ফেলবো, যে এই এলাকা, দিস এরিয়া ফর হাউজিং, দ্যাট ইজ ফিক্স, দিস এরিয়া ফর ক্রপস, এগ্রিকালচার, এখানে কেউ হাত দেবে না, হাত দিলে হাত কেটে ফেলবো। দিস এরিয়া ফর ফরেস্ট্রি, দিস এরিয়া ফর ইন্ডাস্ট্রি, দিস এরিয়া ফর ওয়াটার বডি। এই 5টা জিনিস কিন্তু নিয়ে একটা দেশ হয়, যেটা অলরেডি আমাদের পাশে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক, থাইল্যান্ড বলেন, সব দেশ কিন্তু এই কাজটা করেছে, তারা জোনিং করেছে। এখন জোনিং করার পরে একটি বিগ কোশ্চেন, রাষ্ট্রকে বলতে হবে যে এই যে হাউজিংয়ের যে জায়গাটা তোমার জন্য বরাদ্দ করলাম, এখন 18 কোটি মানুষ বাস করে, এই জায়গার মধ্যেই, জায়গা কিন্তু আপনাকে একটু আমি বেশি দেবো না, এই জায়গার মধ্যেই আগামী দিনে 35 কোটি মানুষের আবাসন দিতে হবে। তোমরা বুদ্ধি বের করো, গবেষণা করে। একটা আনসার কিন্তু একটা, আপনাকে ভার্টিক্যাল এক্সপানশনে যেতে হবে, নট হরাইজন্টাল। এই ড্যাপে 1.5 তলা 2 তলা বিল্ডিংয়ের যে প্রস্তাব করা হয়েছে, 3 তলা বিল্ডিংয়ের প্রস্তাব করা হয়েছে, এইভাবে যদি বাড়ি চলতে থাকে, 35 কোটি বাড়ি করলে বাংলাদেশের 1 ইঞ্চিও চাষযোগ্য জমি থাকবে না। ওই সময় রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, বাড়ি থাকবে কিন্তু মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। তো সেই জন্য এখনই সময় আসছে গোটা দেশটাকে জোনিং করে এই সিদ্ধান্ত নিতে হবে। এরপর ড্যাপে যেটা আপনি বলছেন যে কোশ্চেনটা, যে এই যে ড্যাপটা আছে, এই ড্যাপের মধ্যে প্রথম কথা হচ্ছে, এটা ভুতুরে আমি বলছি এক কথায়, যে যেখানে সেখানে রাস্তা দেখা যাচ্ছে ড্যাপে। নকশা অনুমোদন নিয়ে একটা জটিলতা আমরা যেটা জানি যে অনেক সময় অনলাইনে হয় কিন্তু সার্ভার ডাউন থাকে, আবার অনেক সময় অনেক ডেভেলপার অভিযোগ করে থাকেন যে একটা প্ল্যান জমা দেওয়ার পরে সেটা পাস হতে প্রায় 6-7 মাস কি আরও বেশি সময় লাগে। এটা আসলে সমস্যা কোন জায়গায়, কি আপনাদের নকশার গলদ নাকি রাজুকের কাঠামোগত গলদ? দেখুন, একটি কথা না বলি নয়, অধিকাংশ ক্ষেত্রে আসলে অসাধু কর্মকর্তা তৈরি হয়েছে। এই অসাধু কর্মকর্তার সিন্ডিকেট কিন্তু আজকে আমাদেরকে সব জায়গায় আটকায় রাখছে। আমরা বারবার বলছি যে ফুল ডিজিটাল, হাতের ছোঁয়া থাকবে না। আমরা অন স্টপ সার্ভিস, মাননীয় আমি বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে এখন ট্রেড লাইসেন্স হাত দিতে হবে না, তুমি অনলাইনে যারা অফিসে অফিসে পাবে, আমি টাকা জমা দেবো, কাগজপত্র দিব, আমি পেয়ে যাবো, ফাইন। বাট সিস্টেম কিন্তু এর আগেও ছিল, এই ঘোষণা কিন্তু আগে সরকারও দিয়েছে, তার আগে সরকারও দিয়েছে, কিন্তু আমরা যারা ব্যবসায়ী রেখেছি সিস্টেম কাজ করে না, আমাদেরকে ফিজিক্যালি কিন্তু আবার যেতে হয়, যে পেপার দিলে আবার কিছু পেপারের সাথে আবার কিছু দিলে তখন ওইটা কিন্তু হয়ে যায়। তো এখন যদি সেটা না ডিজিটাল হয়, এটা ইটস গুড। ডিজিটাল হলে মনে রাখবেন রাষ্ট্রের লাভ হবে, অসাধু কর্মকর্তার ক্ষতি হবে। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, ইনকাম, প্রত্যেকটা জায়গায় আমরা ফুল ডিজিটাল চাই, তাতে রাষ্ট্রের ইনকাম বাড়বে। শুধুমাত্র 0.001% অসাধু সরকারি কর্মকর্তাদের ক্ষতি হবে, আর বাকি সবার কিন্তু লাভ হবে। হ্যাঁ, এর সাথে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আছে, এর সাথে কিছু অসাধু পলিটিক্যাল লিডার আছে, তারাও জড়িত আছে। এই সিন্ডিকেট মিলেই, যিনি সফটওয়্যারটা দিয়েছেন একজন অসাধু ব্যবসায়ী, ও ওটা কেরিকেজে লাগাতে প্যাঁচ লাগাই দিচ্ছে। পানিশমেন্ট না, সমস্যা কোথায়? আমরা তো কর্পোরেট চালাই, আমরা তো ফুল ডিজিটাল। কই আমার সিস্টেম তো একদিনও লক করে না, একদিনও ব্লক হয় না, হলে তো চাকরি থাকবে না। যদি কোনো কারণে হয়ও, আধা ঘন্টার মধ্যে কিন্তু ঠিক হয় আমাদের সার্ভার, তাহলে তাদের সার্ভার মাসের পর নষ্ট থাকবে কেন? আমরা রাজুকে দাবি জানিয়েছি যে আমরা সিঙ্গেল রিজে আমরা একটা উইন্ডো চাই, সিঙ্গেল উইন্ডো। আমরা আমার সমস্ত পেপার উইন্ডোতে দিয়ে আসবো। আপনার সরকারের 10টা 20টা কোন মন্ত্রণালয় যাবো আমার জানার বিষয় না, ওইখানে জমা দিয়ে আসবো। মাননীয় বাণিজ্যমন্ত্রী ডিক্লারেশন দিয়েছে, আমরা চাই মাননীয় পূর্তমন্ত্রী এবং রাজুক চেয়ারম্যান ডিক্লারেশন দেবে যে আমার কাছে প্ল্যান সাবমিট করবে, আমি 15 দিনের মধ্যে যেখানে সাবমিট করে ওখানেই আবার অ্যাপ্রুভাল কপি থাকবে। অ্যাপ্রুভাল কপি না থাকলে ওখানে একটা কোয়ারি থাকবে যে তোমার প্ল্যান দিয়েছিলে, এইগুলো হয়নি, তুমি এগুলো সব আবার জমা দাও। কিন্তু আমি কেন 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ঘুরবো, বিপুল অঙ্কের টাকা খরচ করব? এবং 1.5 বছর যদি আপনি প্ল্যানের পিছনে ঘুরতে হয়, তাহলে আমি যে মালিকের সাথে কন্ট্যাক্ট করলাম 4 বছরের কন্ট্রাক্ট, দেখেন আমি প্ল্যানটাই পেলাম 1.5 বছর পরে, তাহলে 10 তলা বিল্ডিং আমি 2 বছরে কেমন তার হ্যান্ড ওভার দেবো? যখন আমরা যদি পারছি না, তখন কিন্তু গণ্ড লেগে যাচ্ছে। সো আমরা চাই
যারা সিঙ্গল উইন্ডো হবে, অনস্টপ সার্ভিস হবে, যেখান থেকে আমি সাবমিশন দেবো সাথে সাথে আমি প্ল্যানটা পেয়ে যাবো। আবাসন খাত নিয়ে একটা অভিযোগ আছে সাধারণ মানুষের অথবা অর্থনীতিবিদদের। তাদের অভিযোগ যে সরকার প্রতি বছর বাজেটেই কালো টাকা সাদা করার একটা সুযোগ দিয়ে থাকে এবং এটা দুর্নীতিকে উৎসাহিত করে। আমি একজন সুশীল সমাজের মানুষ বলতে পারেন। আমি একজন যেহেতু ডক্টরেট করেছি, বিজ্ঞানী ছিলাম, কৃষি বিজ্ঞানী। যদি বলি যে ব্ল্যাক মানি হোয়াইট করে, এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। যার জন্য আমি এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে, আমি আগে বলেছি 2 মাস 10 দিন মাত্র হয়েছে রিয়াব প্রেসিডেন্ট, আমি কিন্তু ব্ল্যাক মানি হোয়াইটের কথা বলিনি। কারণ যে টাকাটা অপদূষিত রয়েছে, অপদূষিত টাকার ব্ল্যাক মানি দুটো ভিন্ন জিনিস। কারণ চুরি করা টাকা, চাঁদাবাজির টাকা, ঘুষ খাওয়া টাকা আর ব্যবসার বৈধ টাকা এক জিনিস না। কোশ্চেন হচ্ছে ব্যবসার বৈধ কী টাকা। আমি অন্য সেক্টর বলছি, আমার সেক্টর বলছি, রিয়াব সেক্টরে বলতেছি। আবাসন সেক্টরের একটা প্লট যখন বা একটা ফ্ল্যাট আমি সেল করি, তখন কথা আরেকটা সেল করলাম, এই অপদূষিত অর্থ রাষ্ট্র তৈরি করার সুযোগ তৈরি দিয়েছে। কিভাবে? রাষ্ট্র বলতেছে যে এই মৌজার শতাংশ প্রতি দাম হচ্ছে এত, এই মৌজায় ফ্ল্যাট তৈরি হলে তার স্কোয়ার ফিটের দাম এত। সেই রাষ্ট্র নির্ধারিত রেটে আসলো 2.5 কোটি টাকার যে ফ্ল্যাট আমি সেল করলাম 50 লাখ টাকা, সে 50 লাখ টাকা রেজিস্ট্রি করতে পারে। তাহলে 50 লক্ষ টাকা দিয়ে উনি কিন্তু ওনার বৈধ অবৈধ 2.5 কোটি টাকা হালাল করে ফেললেন। কিন্তু আমি তো ব্যবসায়ী, আমার তো হালাল টাকা, আমি বিক্রি করছি 2.5 কোটি টাকা। কিন্তু রাষ্ট্র যেহেতু তাকে সুযোগ দিয়েছে, আমি নাও করতে পারতেছি না যে আমি কেন বেশি টাকা রেজিস্ট্রি করবো। রাষ্ট্রীয় নিয়মে উনি রেজিস্ট্রি করে ফেললেন, আর আমার কিন্তু 2 কোটি টাকা অপ্রদর্শিত, নট ব্ল্যাক মানি, আমার ব্যবসার টাকা কিন্তু অপ্রদর্শিত থেকে গেল। এটাতে একটা ফ্ল্যাটের একজন ডেভেলপারের কাহিনী বললাম। সারা বাংলাদেশের সব ডেভেলপমেন্ট 365 দিনে যদি আমি কাহিনী যোগ করি, ইট উইল বি মোর দ্যান 50,000 কোটি টাকার বেশি হবে। তাহলে এই টাকা যদি আপনি মেন স্ট্রিম আসার সুযোগ না দেন, তাহলে কোথায় যাবে? বাংলাদেশে এই যে রেজিস্ট্রেশন খরচ 15%, এটা সারা পৃথিবীর কোথাও নাই। আপনি চায়নাতে 5%, মালয়েশিয়ায় 5%, ব্যাংককে 5%, হংকংয়ে 3.8%। তাহলে বাংলাদেশে 15% কেন করতে হবে? এই 15 করার কারণেই কিন্তু মানুষের ফাঁক খুঁজতেছে। আপনি সিম্পলি, আমরা রাষ্ট্রকে বললাম যে আপনি দেখেন 50 লক্ষ টাকা 15% পাচ্ছেন কত? 7.5 লক্ষ টাকা আপনি ট্যাক্স পাচ্ছেন। আপনি এটা 3% করেন, আর রেজিস্ট্রিটা অ্যাকচুয়াল খরচ হবে। তাহলে 2.5 কোটি ইন্টু 3%, 3 পয়সা 75, দেখেন 7.5 লাখ টাকা পাচ্ছেন আপনি। তাহলে রাষ্ট্রের কিন্তু এখানে ইনকাম বাড়বে, আর অন্যদিকে অপদর্শিত অর্থ বলে কিছু থাকবে না। প্রত্যেকটা সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার, এসি ল্যান্ড, টিওনো, সরকারি কর্ম প্রত্যেকেই জানেন যে কোন মৌজার কত দাম, গুলশানের ফ্ল্যাটের দাম কত, তেজগাঁর ফ্ল্যাটের দাম কত, মিরপুরের দাম আমরা জানি না, সাধারণ পাবলিকও জানে। কিন্তু জানার পরেও কেন কম রাখা হয়েছে? ওই যে অসাধু উপায় পয়সা ইনকাম করার জন্য। যে এনবিআর কর্মকর্তা 900 কোটি টাকার উৎস কি, 300 কোটি টাকার উৎস কি, 1000 কোটি উৎস কি, আপনারা কিন্তু লিখতেছেন। কিন্তু সাব রেজিস্ট্রারে দেখা যাচ্ছে তার অর্থের বিশাল অডেল টাকা কোত্থেকে আসে, কত টাকা বেতন পান ওরা। তো এই যে অসাধু যে পন্থাটা, এই পন্থাটাও কিন্তু বন্ধ হতে এই সিস্টেমটাও হলে। আমরা চাই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান, যেহেতু এদেশের মানুষ বেসিক্যালি, আমি ব্লেম দিচ্ছি না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ যে আমরা প্যাট্রিয়টিক নেশন তৈরি করতে পারিনি, অনেস্ট নেশন তৈরি করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। সে কারণে আমি বলছি যে যেহেতু জাতিগতভাবে আমাদের মধ্যেই মানে খারাপ টেন্ডেন্সি আছে, সো এই জাতিকে ভালো করার জন্য বলো যে যদি ফুল ডিজিটাল করা যায়, যে মানুষের হাতের কোনো টাচই থাকবে না। সাধারণ গ্রাহকদের কিন্তু আপনাদের নিয়ে একটা অভিযোগও আছে যে সারা জীবনে কষ্টার্জিত তার যে আয়টা দিয়ে কিন্তু একটা আবাসনের চিন্তা করে বা আবাসন কেনার চেষ্টা করে। সেক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানিগুলো অনেক সময় সেটা ঠিকমতো বুঝিয়ে দেয় না। রিহেবের মেম্বার ছাড়া অনেকে নন মেম্বার অনেকে ব্যবসা করছে এবং অনেকে শেয়ার ভিত্তিতেও এখন রাজধানীতে আবাসন বানাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই খাতে একটা হজবরল অবস্থা আমরা দেখতে পাই। এটাকে কিভাবে নিয়মের ভিতরে আনা যায়? আজকে দেখেন ঢাকাকে নান্দনিক করা, এই ঢাকাকে নান্দনিক সিটি হিসেবে ডেভেলপ করার জন্য প্রাইভেট সেক্টর যে কাজটা করেছে, আপনি র্যান্ডামলি ধানমন্ডি, গুলশান, মিরপুর যে কোনো এলাকায় চেক করবেন, সুন্দর সুন্দর 10টা বিল্ডিং চেক করে এরপর আপনি নিচে যে নামটা দেখবেন যে কে করেছে, দেখবেন যে আমার কোনো না কোনো রিহ্যাব মেম্বার বিল্ডিং বানিয়েছে। তাহলে ঢাকাকে নান্দনিক করার পিছনে কিন্তু আমাদের রিহ্যাব মেম্বারদের অবদান আছে। এই অবদানটুকু আমি বলবো বিনয়ের সাথে অনুরোধ করে রাষ্ট্রীয় আপনাদেরকে স্বীকার করে নেওয়া প্রথমে। এরপর আসে আমি বলেছি যে আমাদের সবাই ভালো না, কিছু তো প্রতারণা হচ্ছেই, ইটস ট্রু, প্রতারণা হয়, চিট হয়, অনেক কিছু হচ্ছে। সেক্ষেত্রে আমি দায়িত্বে আসার পরেই আমি একটা শক্ত মেডিয়েশন কমিটি করেছি। সেই মেডিয়েশন কমিটির দায়িত্বই হচ্ছে যে এগুলো রিজলভ করা। আর দেখেন আমরা কিন্তু পুলিশও না, আমরা কিন্তু কোর্টও না, আমি চাইলেই সব কিছু করতে পারবো না।
আমি রাষ্ট্রের সাথে আসার সাথে সাথে আমি 2-3টা মিটিং করেছি, মাননীয় পূর্তমন্ত্রীর সাথে 3বার মিটিং হয়েছে, পূর্ত সচিবের সাথে কথা হয়েছে যে রিহ্যাব মেম্বার না হয়ে যেন আবাসন ব্যবসা করতে না পারে। আবাসন ব্যবসা করতে হলে রিহ্যাব মেম্বার হতে হবে। উনি প্রথম তো বলছিলেন এটা তো আপনাদের লাভ হবে, আপনাদের ইনকাম বাড়বে। আমি নো, আপনি দেখেন বিজিএমইতে কিন্তু মেম্বার না হলে বিজিএম ব্যবসা করা যায় না। আপনি যদি আমার মেম্বার না হলে ব্যবসা করতে না পারে, আপনি এটা আদেশ দেন যে রাজুক সহ বাংলাদেশের কোনো অথরিটি রিহ্যাব মেম্বার ছাড়া কারো প্ল্যান পাস দেবে না, তাহলে হবে কি ওই লোকটা যখন অন্যায় করবে তাকে আমি যখন ডাকবো, সে কিন্তু তার ব্যবসার স্বার্থে সে জানে যদি এই রিহ্যাব মেম্বারশিপ বাতিল হয় তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে তার ব্যবসা রক্ষার স্বার্থেই সে কিন্তু আমার কথা শুনবে। এখন কিন্তু আমি দেখেছি আমাদের পরিসংখ্যান যেটা, যে রিহ্যাবের মেম্বার থেকে নন মেম্বারাই এই অকাজটা বেশি করতেছে। তারপর দেখেন আপনি যেটা বলছেন অংশীদারি ভিত্তিতে যে বিল্ডিংগুলো হচ্ছে তারা কিন্তু রিহ্যাব মেম্বার না, এবং সেখানেও কিন্তু অকারেন্স হচ্ছে। দেখা যায় 50 জন মিলে একটা বিল্ডিং শুরু করেছে, এটা তো মানুষের কিন্তু ন্যাচারাল। 5 জন হয়তো তাদের ইনকাম কমে গেছে বা 2 জন মারা গেছে, তখন কিন্তু অনেক ধরনের হ্যাসেল তৈরি হয়, বিল্ডিংটা শেষ হয় না, গন্ডগোল লাগে। তো এগুলো কিন্তু অহরহ হচ্ছে। উপরন্তু আমিও বিল্ডিংটা করলে কিন্তু রাষ্ট্র ওই 50টা বিল্ডিং থেকে অনেক কোটি টাকা ট্যাক্স পেত, কিন্তু তারা কিন্তু শুভঙ্করে ফাঁকি যে তারা 50 জন মিলে 50টা ফ্ল্যাট করলো, রাষ্ট্র কিন্তু কোনো ট্যাক্স পাচ্ছে না, তারা করে কি নিজেরা একটা বন্টন মদলি করে ভাগ করে নিচ্ছে। তো এখানে আমি বলছি রাষ্ট্র ট্যাক্স পাওয়ার সুযোগ আছে, এবার সিস্টেমটি বন্ধ হয়ে যায়, তাহলে এই অকারেন্সটা আর হয় না। তো এই জায়গায় আমরা অলরেডি কথা বলেছি, রাষ্ট্র নীতিগতভাবে পূর্তমন্ত্রী এগ্রি করেছেন যে ওনারা আমাদেরকে এই সুযোগটা দেবেন। আমি বলেছি যে ঠিক আছে, ক্ষমতা তো আপনাদের হাতে আছে, আপনি আমাকে 1 বছরের জন্য দেন, আপনি দেখেন সারা দেশের আমি রিহ্যাব মেম্বারদেরকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তখন আমরা রাজুক আমরা সবাই মিলে জয়েন্টলি ধরবো যে কেন আপনার কারণে সাধারণ জনগণ প্রতারিত হবে। ল্যান্ড ওনারকে আপনি দেরিতে দিয়ে তাকে হয়রানি কেন করবেন? একজন বিদেশ থেকে সারা জীবনে কষ্টের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, আপনি দিবেন না কেন? আমি ধরতে পারবো। কিন্তু রিহ্যাব মেম্বার না হলে, এই আইন যদি না থাকে, কারণ আমার মেম্বার না হলে প্ল্যান পায়, আমার মেম্বার না হলে ব্যবসা করতে পারে, সে আমার কথা শুনতে কি বাধ্য না। তো যার জন্য বলেছি যে আমার কথা শোনে সেই ব্যবস্থা করেন, তাহলে সেই দায়িত্ব আমি নিতে পারবো। আমি রাষ্ট্রকে কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি একটা কাজটা করেন ফর 1 ইয়ার, 1 বছরের জন্য, দেখেন আমি কি করতে পারি। আমি অলরেডি সিড সেক্টরের কাজটা করে আসছি। একসময় কিন্তু সিড সেক্টরে ফার্মারদের কাছে এই যে বীজে ভেজাল, সারে ভেজাল, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত ম্যাজিস্ট্রেট মামলা কেস পত্রিকায় আসতো। এই আইনটা আমি অনেক রিকোয়েস্টের মন্ত্রীকে দিয়ে করেছিলাম, ওখানে কন্ডিশন ছিল 1 বছরের জন্য, বাট ওটা কিন্তু স্থায়ী আইন হয়ে গেছে। ওটা করার পরে বাংলাদেশে পত্রপত্রিকা লেখালেখি কিন্তু টোটালি বন্ধ। আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম যে আমার অভিজ্ঞতা আছে, আপনারা রিহ্যাব এটা করেন, যে সারা দেশে রিহ্যাব মেম্বার না হলে কি রিলেশন করতে পারবো না, তাহলে আমরা এর দায়িত্ব নিচ্ছি যে আমি বলছি না 100%, ম্যাক্সিমামটাই আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মাত্র 4 মাস অতিক্রম করলো। আপনার কাছে জানতে চাই, এই 4 মাসে তারেক রহমানের নেতৃত্বে সরকারের কাছে আপনারা কি পেয়েছেন এবং আগামীতে কি চান? মাননীয় প্রধানমন্ত্রী লম্বা সময় নির্যাতিত হয়েছেন, দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থেকে অনেকগুলো বিষয় শিখেও এসেছেন। ওনার একটি স্লোগান, সবার আগে বাংলাদেশ, আমি বলতে সেটা আমারও স্লোগান, আই লাইক ইট ভেরি মাচ। উনি বলেছেন আমার স্বপ্ন আছে, আমার ড্রিম আছে, আমার প্ল্যান আছে, আই লাইক ইট, ভালো। 4 মাস একটা সরকারকে জাজ করা যথেষ্ট সময় নয়, 4 মাসে আউটপুটও দেওয়া সম্ভব নয়, আসলে লং টার্ম প্ল্যান লাগবে। তো ওনার কথাবার্তা, চলন বলন সব কিছু মিলে আমি হ্যাপি যে দেশের জন্য আমরা আশা করি প্রত্যাশিত জনগণের জন্য অনেক কিছু করতে পারবেন, আমি এই প্রত্যাশা রাখি। এক, দ্বিতীয় কথা যেটা বলতে চাই যে উনি যে ভালো চিন্তাগুলো করছেন দেশের জন্য, এই ভালো কাজ করতে হলে উনি কিন্তু একা পারবেন না, ওনার সারাউন্ডিংসটাকে ভালো করতে হবে। আপনি দেখেন পতীত স্বৈরাচারের আমলে যে অসাধু যে সিন্ডিকেটটা ছিল, গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতি, দেশের প্রতিষ্ঠান, যেটা আমি বলেছি টোটাল ধ্বংস করে দিয়েছে। সেই সিন্ডিকেটই কিন্তু এখনও রয়ে গেছে। আপনি আমলাদের কয়জনের জেল হয়েছে? হাতে গোনা কয়েকজন, হয়নি আমি বলবো না, হয়েছে হাতে গোনা কয়েকজন, আর কিছু পালিয়ে গেছে। একইভাবে ওই সিন্ডিকেট ব্যবসায়ীদের কয়েকজন হয়তো জেলে আছে, কয়েকজন পালিয়ে গেছে, বাকি সব তো এখানেই আছে। রাজনীতিবিদদের একই অবস্থা, পালিয়ে গেছে কত, 10,000, 20,000, 30,000, 40,000, বাকি তো সব দেশেই আছে। এখন যদি এই সিন্ডিকেট বলবৎ থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভালো ভালো উদ্যোগ কিন্তু বাস্তবায়ন হবে না। এই জন্য আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, আপনার সার্ভিসটা ভালো করুন এবং এই চক্রটাকে ভেঙে দিন। যারা এই যে চাঁদাবাজি করে, যারা সিন্ডিকেট করে, যারা টেন্ডারবাজি করে, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা জনগণকে জিম্মি করে টাকা পাহাড় করতেছে, আপনি এই সিন্ডিকেটটা ভেঙে দেন, ভেঙে দিয়ে জনগণের শাসন নিয়ে আসেন। আপনার প্রত্যাশা যেটা, আমি বিশ্বাস করি বাস্তবায়ন হবে।
দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ডক্টর আলী আফজাল। তিনি আবাসন খাতের অনেক সম্ভাবনা এবং সমস্যার কথা বলেছেন। তিনি সরকারকে অনেক পরামর্শ দিয়েছেন সরকার যেন আবাসন খাতের দিকে নজর দেয়, কারণ তিনি যেমনটি বলেছেন যে আবাসন খাতে প্রায় 269টি সাব সেক্টর রয়েছে এবং প্রায় 50 লাখ লোকের কর্মসংস্থান এবং মানুষের মৌলিক যে অধিকার, 5টি অধিকার একটি আবাসন খাত। সেই আবাসন খাতের দিকে সরকার নজর দিবে বলে আমরা আশা করছি এবং আবাসন খাত আরও ভালো করবে এবং মানুষের যে চাহিদা সেটি মেটাবে, সেটি আমরা প্রত্যাশা করছি।